হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা রেলওয়ে যে ক্লাসগুলো করাছিলাম আমি যে সায়েন্সে, সেখানে আমি মোটামুটি ক্লাস 9-এর এনসিইআরটির সমস্ত বায়োলজি এবং কেমিস্ট্রি কমপ্লিট করিয়েছি। ক্লাস 10-এর এনসিইআরটির বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার, যেটা লাইফ প্রসেস, তার 4টে চ্যাপ্টার কমপ্লিট, মানে 4টে অধ্যায় ছিল। ওই চ্যাপ্টারের মধ্যে 4টে সেকশন ছিল, সেই 4টে আমি কমপ্লিট করিয়েছি। আর আমি বলেছিলাম যে আমি ওই ক্লাস 10-এর কারেন্ট, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম, এই দুটো ক্লাস কমপ্লিট করিয়ে দেবো। যেহেতু এক ধরনের ক্লাস করাচ্ছিলাম শুধু একটুখানি টেস্ট চেঞ্জ করার জন্য। তো ফিজিক্সের কারেন্ট, ইলেকট্রিসিটি এবং যেটি হিটিং এফেক্ট অফ কারেন্ট, এই ব্যাপারটা আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, যেটি দুটো ভিডিওর মাধ্যমে। এবং আজকের আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি ম্যাগনেটিজম। সেখানে এই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটাকে আমরা কমপ্লিট করব, যেখানে আমরা কিছু কিছু জিনিস দেখব এবং কিছু কিছু জিনিস বাদ গিয়েছে আপডেটেড যেটি সিলেবাসে, সেটা সম্পর্কে আলোচনা করব। এখন তো তোমরা জানো যে যে ঠিক 2024-25 এই সেশনে এনসিইআরটি কিছু কিছু সিলেবাস থেকে কিছু চ্যাপ্টার বাদ দিয়েছে, যেগুলো আপকামিং আমাদের রেলওয়ে এক্সামিনেশনও এফেক্ট পড়বে। যেহেতু এনসিইআরটি চ্যাপ্টার, এনসিইআরটির অ্যাকচুয়ালি বুকস থেকেই, টেক্সট থেকেই কোশ্চেন আসে, সুতরাং সেই যেগুলো আপডেটেড সিলেবাস ওয়াইজ আমি কিন্তু পড়াচ্ছি। সো তো আগে থেকে আমাদের এটা জেনে নেওয়া দরকার এই চ্যাপ্টার থেকে কী কী সেকশন বাদ গিয়েছে। দেখো, প্রথমে আমরা যেটা পড়তাম আগে, সেটা হচ্ছে কি আমরা পড়তাম যে ওই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলের পরে এখানে কয়েকটা জিনিস ছিল, যেমন হচ্ছে কি ইলেকট্রিক মোটর, জেনারেটর, দেন হচ্ছে কি ইন্ডাকশান, ম্যাগনেটিক ইন্ডাকশান, এই সমস্ত সেকশনগুলো বাদ। এবং এইসব সেকশনগুলো বাদ দিয়ে ডাইরেক্ট চলে আসে যেটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের পর। এবং এখানে আরেকটা ছিল ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এটাও বাদ, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। তো ঠিক আছে, এই মোটামুটি এই সেকশনগুলো বাদ। তাহলে সেকশনের মধ্যে কোনটা আছে? এই সেকশনে একটা হিউজ সেকশন ছিল যেটা বাদ গিয়েছে। যেমন ধরো, এটা ছিল 203 নম্বর পেজ, 203 নম্বর পেজের পরে 204 নম্বর পেজ চলে আসছে, যেটাকে বলা হয় একদম লাস্ট সেগমেন্ট, সেটা হলো ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে, এটা 203-এর পর 204 নম্বর পেজ। এই পরপর আমরা পেজ দুটোকে দেখাচ্ছি, যেখানে আমরা এনসিইআরটির অ্যাকচুয়ালি সিলেবাস অনুযায়ী যখন আমরা এই চ্যাপ্টারটাকে যখন শেষের দিকে যাব, তখন এই সেকশনগুলোকে আমরা বাদ দিয়েই মোটামুটি স্টাডি করব। তার মানে কী কী বাদ দিলাম? মোটর বলেছে এই চ্যাপ্টারটা ছিল, ইলেকট্রিক মোটর সেটা বাদ, জেনারেটর বাদ, ইন্ডাকশন বাদ, ফ্লেমিংস রুল, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বাদ, এবং ওই ফ্যারাডের রুলস যেগুলো এখানে ছিল সেগুলো বাদ। তাহলে এখন যে চ্যাপ্টারটার মধ্যে যেগুলো আছে সেগুলোই আমরা দেখব। সেখানে একদম বেসিক জিনিসগুলো যেটিকে ধরে ধরে আমরা টপিকগুলো পড়বো লাইন বাই লাইন, আর এবং সেটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি। এবং যেমন আমি অ্যাজ ইউজুয়াল 10টা করে কোশ্চেন্স করাই, এএলপি টেকনিশিয়ান বা আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো, সেই ওয়াইজ আমরা কিন্তু সেই 10টা কোশ্চেন কমপ্লিট করাবো। যখন এই চ্যাপ্টারগুলো টোটাল সম্পূর্ণ হয়ে যাবে, তখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হার্ডলি 30টা থেকে 40টা করে কোশ্চেন আমি কমপ্লিট করাবো। ঠিক আছে, আপাতত তার মানে আমাদের মোটামুটি 50টা করে, প্রত্যেকটা চ্যাপ্টারে 50টা করে কোশ্চেন আমাদের হাতে থাকবে। এবং যাবতীয় যা কিছু সিলেবাস আমি কিন্তু সব এই মান্থেই সব শেষ করবো। ঠিক আছে, তাই চলো ভিডিও কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ভিডিও দেওয়া হয়নি, শনি রবিবার একটু কাজে ব্যস্ত ছিলাম, পার্সোনাল কাজে, সেই জন্য দেওয়া হয়নি। আজকে আবার ভিডিও, এবং এবার ভিডিও কন্টিনিউ চলবে, আর কোনো গ্যাপ হবে না আশা করি, যে ঠিক ডেলি ভিডিও আসবে। ওকে, তো তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। প্রথমে চলে আসছে আমাদের যে ঠিক তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, যাকে বলা হয় ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। তো ম্যাগনেটিক এফেক্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, সেখানে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে জেনেছি। এটা আমরা লাস্ট ভিডিওতে একটা আলাদা ভিডিও করেছিলাম সেকশানে। সেখানে সেখানে আমরা দেখেছিলাম যে একটা তড়িৎবাহী তার একটা চুম্বকের মতো আচরণ করে। ওকে, এখন এখানে আমরা দেখব, আমরা জানি যে একটা তড়িৎবাহী, একটা যদি তারের মধ্য দিয়ে আমরা কারেন্ট পাঠাই, সেটা চুম্বকের মতো আচরণ করে, তার চারদিকে একটা চুম্বকত্ব তৈরি হয়। সেই ব্যাপারটাকে আমরা দেখব। যেমন ব্যাপারটাকে বলা যায়, যদি বলি আমরা যে একটা এক্স ওয়াই তারের, এক্স ওয়াই দুটো বিন্দুর মধ্যে একটা তার রাখা হয়েছে, তারটা কাগজের তলে লম্বভাবে রাখা হয়েছে, একটা তল একটা ছোট ক্যাম্পাস, তাদের কাছে অনুভূমিকভাবে কম্পাসকে যদি আমরা রাখি, দেখবো যে শলাকাটার অবস্থান লক্ষ্য করবো। এখন একবার প্লাগ চাবি অন করবো, একবার প্লাগ চাবি মানে অফ করবো। তাহলে এখানে ব্যাপারটা আমরা যদি দেখি এরমভাবে, যে একটা যে তামার তারটিকে যদি মানে এই যে তামার তার আছে, তামার তারটিতে যদি আমরা তড়িৎ প্রবাহের দরুন একটা চৌম্বক প্রবাহ সৃষ্টি হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ এবং চুম্বকত্ব পরস্পর সম্পর্কযুক্ত। মানে ব্যাপারটা এরকম হচ্ছে, যদি একটা তামার তার আছে, ঠিক আছে, তামার তারে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে ইলেকট্রিক পাঠাচ্ছি, এখানে একটা কম্পাস রাখা হয়েছে, দেখা যাবে কম্পাসটার মধ্য দিয়ে কম্পাসটার অ্যাকচুয়ালি বিক্ষেপণ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে
এই কারেন্টের তামার তারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার জন্য চারদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে নিশ্চয়ই, সেই জন্য যে ঠিক বিক্ষেপণ হচ্ছে। এখন এই ব্যাপারটাকেই আমরা এক্সপ্যান্ড করব, জিনিসটাকে আরও এলাবোরেট করে পড়বো। আবার যদি বিপরীত কোনো দেখা যায় যে চুম্বকের জন্য সম্ভাব্য বৈদ্যুতিক প্রভাব কী হতে পারে, সেটা এটাও একই ব্যাপার। চুম্বকের জন্য বৈদ্যুতিক প্রভাব, আবার মানে যে ঠিক বিদ্যুতের জন্য চুম্বকের প্রভাব, এটা আমরা এক্ষুনি যেটা দেখলাম সেটা অ্যাকচুয়ালি বিদ্যুতের জন্য চুম্বকের প্রভাব। এই অধ্যায়ে আমরা আর যেটা দেখব সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎচুম্বকীয় প্রভাব নিয়ে কিছু জিনিস স্টাডি করব, এবং তড়িৎচুম্বক ও তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবের নীতির উপর প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক মোটর, এইটা টোটালি বাদ। গতিশীল চুম্বকের বৈদ্যুতিক যে প্রভাব, এইটাও বাদ। এই বৈদ্যুতিক জেনারেটর, এইটাও বাদ। সুতরাং এই সেকশনগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সেকশন কিন্তু আমাদের নেই, ভালো করে বলে রাখলাম, এই সেকশনগুলো নেই, এই সেকশনে কোশ্চেন মোটামুটি আসবে না, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো কী বলতে চেয়েছি আমি, ঠিক আছে? তার মানে বৈদ্যুতিক মোটর এবং বৈদ্যুতিক জেনারেটরের কনসেপ্টটা টোটালি বাদ, তার সাথে আবেশ বলে যে সেকশনটা ছিল সেটাও কিন্তু বাদ, ইন্ডাকশানের যে ব্যাপারটা বাদ, তার সাথে কোনটা, তার সাথে হচ্ছে তোমার ফ্লেমিংস ডান হাত রুল, মানে ফ্লেমিংয়ের ডান হাতের রুল যেটা ছিল সেটা বাদ, অনলি ফ্লেমিংয়ের বাম হাতের রুল আছে, ওকে? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বাদ, আর এইচএস বাদ, ঠিক আছে? তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। এইবারে বিজ্ঞানী ওরস্টেড, হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, তিনি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে ছিলেন অন্যতম তিনি, এবং তিনি এই যে তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটিজম, এটা অধ্যয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে, তাকেই অ্যাকচুয়ালি এইটা জনক বলা হয়। অ্যাকচুয়ালি 1820 খ্রিস্টাব্দে তিনি আকস্মিকভাবে আবিষ্কার করেন যে তড়িৎবাহী কোনো তারের কাছে একটা কম্পাস রাখলে সেটা চুম্বক শলাকার বিক্ষেপ হয়, ঠিক আছে? এই মানে তার ওই যে কম্পাসটা বিক্ষেপ হয়। এখন এই পর্যবেক্ষণের মাধ্যমে ওস্টেড দেখান যে তড়িৎ এবং চুম্বকত্ব পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরবর্তীকালে তাহলে কে দেখিয়েছিলেন এটা দেখিয়েছিলেন বিজ্ঞানী ওরস্টেড, ঠিক আছে? এখন পরবর্তীকালে বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও, তো বিভিন্ন এই ফাইবার অপটিক ইত্যাদি প্রযুক্তি সৃষ্টি হয়েছে তার এই গবেষণার মাধ্যমে, ঠিক আছে? এবং তার সমানার্থে তাকে ওই জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটাকে বলে আমরা, চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্য বলে একটা ব্যাপার থাকে, ইন্টেন্সিটি বলে একটা ব্যাপার থাকে, সেটাকে আমরা ওরস্টেড বলে প্রকাশ করি। ওরস্টেডের নামে অ্যাকচুয়ালি ওরস্টেড বলে প্রকাশ করি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এখান থেকে। এরপরে স্লাইডে আমরা চলে যাই, যেটা হলো সেকেন্ড স্লাইডে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্ররেখা। অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র কি, ক্ষেত্ররেখা কি? একটা ধরো দণ্ডচুম্বক আছে এবং এটাকে নর্থ সাউথ পোলে রাখা হয়েছে, ঠিক আছে? এখন দেখা যাবে যদি আমরা কম্পাস আনি এর কাছে, দেখা যাবে কম্পাসের যে শলাকাটা বিক্ষেপ হচ্ছে, ওকে? তাহলে এই যে ঘটনার সাথে এটা তো আমরা পরিচিত যে একটা চুম্বকের কাছে যদি আমরা চুম্বক শলাকা কম্পাস আনি তাহলে সেটা বিক্ষেপ হবে। এখন একটা কম্পাস শলাকা হলো একটা প্রকৃত একটা মানে একটা ছোট চুম্বক, ওকে? এখন কম্পাসের মধ্যে তো চুম্বক থাকে না, তাই বলা হচ্ছে কম্পাস শলাকার ছোট চুম্বক। কম্পাস শলাকার প্রান্তগুলো মোটামুটি উত্তর দক্ষিণ মুখ করা থাকে কম্পাসের মধ্যে, তাই উত্তর অভিমুখী প্রান্তটি উত্তর মেরুকে বলা হয় উত্তর সন্ধানী মেরু, যেটা দক্ষিণ অভিমুখী সেটাকে বলা হয় দক্ষিণ সন্ধানী মেরু। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করেছি যে চুম্বকের সমমেরু কী করে, পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু কী করে, পরস্পরকে আকর্ষণ করে, এটাই আমরা জানি। তার মানে এই যে উত্তর মেরু থেকে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো বেরোচ্ছে সেগুলো দক্ষিণে শেষ হচ্ছে, আবার দক্ষিণ মেরু থেকে যেগুলো শেষ বেরোচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি সেটাই বাইরের দিকে। এই যে বাইরে আর ভিতরে এই ব্যাপারটা একটুখানি যে বুঝতে হবে। মোটামুটি উত্তর থেকে যাবতীয় যা বেরোয় সব কিছু হচ্ছে কি দক্ষিণ দিকে শেষ হয় এবং সেগুলো হচ্ছে কি বাইরে থেকে যায়, আর দক্ষিণ থেকে যেগুলো যায় সেগুলো সব কিছু ভিতর দিয়ে যায়, ঠিক আছে? এই যে দক্ষিণের এইগুলো বেরোচ্ছে এই ভিতর দিয়ে বেরোচ্ছে, ভালো করে দেখো। দক্ষিণ মেরু দিয়ে যে চুম্বক সেটাই এই চুম্বক মানে যেটাকে বলা হয় চুম্বক ক্ষেত্ররেখা বা ম্যাগনেটিক ফিল্ডস লাইন যেটাকে বলা হয়, সেটার ব্যাপারটা বলছি। এগুলো মোটামুটি যখন দক্ষিণ মেরু দিয়ে যায় সেটাগুলো অ্যাকচুয়ালি ভিতর দিয়ে যায়। যাই হোক, তা আমরা পরের স্লাইডে দেখি এই যে ব্যাপারটা, এটাকে আমরা ব্যাখ্যা করবো। যে বলা হয় যে কিছু লোহার কুচি নেওয়া হয়েছে 13.2, সেখানে লোহার কুচিগুলো সজ্জাতে রাখা হয়েছে। এবার কি ব্যাপারগুলো, চুম্বকের চারপাশে অঞ্চলের প্রভাব দেখা যায় যে লোহার কুচিগুলো একটা বল অনুভব করে এবং এই প্রযুক্তি বলটার জন্য লোহার কুচিগুলো একটা সজ্জায় সজ্জিত হয়। এখন চুম্বকের এই চারপাশে যেখানে চুম্বকীয় বল শনাক্ত করা হয় তাকে বলা হয়, ধরা হয় সেখানে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আছে। কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। স্বাভাবিক ব্যাপার, লোহার কুচি রাখছি, কুচিগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হচ্ছে, তার মানে এখানে কী আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই যে লাইনগুলো বরাবর লোহার কুচিগুলো নিজেদেরকে সজ্জিত করে তাকে চৌম্বক ক্ষেত্ররেখা প্রদর্শন করে। একটা দণ্ডচুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্ররেখা পাওয়ার জন্য কী কী উপায় সেটা মোটামুটি দেখা যাচ্ছে এখানে। একটা দণ্ডচুম্বক রাখা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একটা চুম্বক মানে চুম্বকের যে ওই লোহার চূড়গুলো রাখা হয়েছে সেগুলো একটা নির্দিষ্টভাবে সজ্জিত হচ্ছে এবং এই সজ্জিত হওয়ার জন্য এবং যে অ্যাকচুয়ালি উত্তর দিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে এবং এরা একটা নির্দিষ্ট ক্রমে সজ্জিত হচ্ছে, এগুলো সব কিন্তু লোহার চূড়, ঠিক আছে? এবং এটা আমরা ওই পার্সপেক্টিভে এবারে চলে আসে চুম্বক ক্ষেত্ররেখা কি।
চৌম্বক ক্ষেত্র হলো এমন একটা রাশি যার মান এবং অভিমুখ দুই আছে, তার মানে এটা একটা ভেক্টর রাশি, একদম ভেক্টর রাশি ক্ষেত্রে বলেছিলাম না, মান এবং অভিমুখ থাকে। তাই চৌম্বক ক্ষেত্রে কম্পাস শলাকার উত্তর মেরু অভিমুখ গমন করে, সেটাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হিসেবে ধরা হয় স্বাভাবিকভাবে। তার এটা কিন্তু একটা বেসিক জিনিস, যে চুম্বক শলাকার উত্তর মেরু যে অভিমুখে গমন করে সেটাকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ধরা হয়, ঠিক আছে। এখন প্রচলিত রীতি অনুযায়ী ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়, এইটার কথা বলছিলাম। ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়, ভালো করে দেখো, উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, যে ক্ষেত্ররেখাগুলো যাকে বলা হয় ফিল্ড লাইনগুলো, আর চুম্বকের ভেতরের অভিমুখ হলো যেগুলো ভেতরের ক্ষেত্রে থাকে, এটা বাইরের দিকে থাকে। তাহলে ক্ষেত্ররেখাগুলো মোটামুটি প্রচলিত রীতি অনুযায়ী উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়, এটা সব বাইরে থাকে। আর যারা ভিতরের মধ্যে দিয়ে যায় তারা দক্ষিণ মেরুতে শুরু হয়ে উত্তর মেরুতে যায়। আর চুম্বকের ভিতরে ক্ষেত্ররেখাগুলো অভিমুখগুলো দক্ষিণ মেরু থেকে উত্তরে। এটা দিয়ে কোশ্চেন ডাইরেক্ট আসে। তার মানে কি বললাম, চুম্বকের দু ধরনের ক্ষেত্ররেখা থাকে, একটা উত্তর থেকে দক্ষিণ যায়, তারা হচ্ছে ভিতর বাইরে দিয়ে যায়। আর যারা দক্ষিণ থেকে উত্তরে যায় তারা কিন্তু ভিতরের দিকে যায়। এটা কিন্তু ভিতর দিয়ে যাচ্ছে, ওকে। আর এগুলো কিন্তু বাইরে দিয়ে যাচ্ছে। বাইরে মানে কি হলো, নর্থ টু সাউথ। ভিতরে মানে কি হলো, সাউথ টু নর্থ। ওকে, কমপ্লিট হয়ে গেল। এখন এই যে ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট থাকে, কাজে এরা একটা বক্ররেখা তৈরি করে। মানে টোটালি এইটা দিয়ে কোশ্চেন আসবে, ক্ষেত্ররেখাগুলো এক ধরনের বদ্ধ বক্ররেখা। ওকে, এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসবে। এখন যখন আমরা কোশ্চেন করাবো তখন সেখানেও দেখাবো। এখন এই ক্ষেত্ররেখাগুলো আপেক্ষিক ঘনত্ব বিশিষ্টতা মাত্রা দিয়ে চৌম্বক ক্ষেত্রকে পাবলো দেখায়। তার মানে একটু আগে বললাম কি চৌম্বক ক্ষেত্র এক ধরনের ভেক্টর রাশি। এখন এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি তার নির্দিষ্ট দিক আছে এবং দিকটাকে ধরা হয় কি উত্তর অভিমুখ, ঠিক আছে। ক্ষেত্ররেখাগুলো উত্তর থেকে নির্গত দক্ষিণ দিকে যায়, সেটা বাইরের দিকে থাকে। আর দক্ষিণ দিকে যেগুলো উত্তর দিকে যায় সেটা ভিতরের দিকে থাকে। আর এটা মোটামুটি কি হয়, চৌম্বক ক্ষেত্ররেখাগুলো বদ্ধ হয়, ঠিক আছে। এখন চৌম্বক ক্ষেত্ররেখাগুলো আপেক্ষিক মানে আপেক্ষিক ঘনসন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চৌম্বক ক্ষেত্র পাবলোকে মাপা হয়। এই চৌম্বক ক্ষেত্র কত মানে শক্তিশালী হবে সেটা চৌম্বক ক্ষেত্ররেখার উপর ডিপেন্ড করে। ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট রাখা হয়েছে একটা চুম্বকের উপর অন্য মানে এরা কখনো একের উপর অপরটা ওভারল্যাপ করবে না, ঠিক আছে, একে অপরকে ছেদ করবে না, এতটাই এরা সিকিউরভাবে থাকে। তাই ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট যেখানে রাখা, মানে সেখানে রাখা অন্য একটা চুম্বকের মেরুর উপর ক্রিয়াশীল বলটা বৃহত্তর, ঠিক আছে। যেখানে ক্ষেত্ররেখাগুলো ঘনসন্নিবিষ্ট, ধরো এই জায়গায় যদি ঘনসন্নিবিষ্ট হয়, তার মানে এখানে কিন্তু চুম্বক ক্ষেত্ররেখার ম্যাক্সিমাম ক্ষেত্র বল কিন্তু ম্যাক্সিমাম, এই জায়গায় ম্যাক্সিমাম। ওকে, এবং দূরক্ষেত্রকে পরস্পরকে ছেদ করবে না বলাই হলো। এবং যদি দেখা যায় এটা যে ছেদবিন্দুতে কম্পাসের শলাকা দুটো অভিমুখ থাকবে, যা সম্ভব নয়। যদি ছেদ করে তাহলে বোঝা যাবে যে ছেদবিন্দুতে কম্পাস শলাকার যে দুটো অভিমুখ থাকবে, বাট সেটা সম্ভব নয়। সবসময় কম্পাস শলাকা একটা দিকেই, একটা পার্টিকুলার দিকে থাকবে, নয় উত্তর নয় দক্ষিণ। ওকে, সুতরাং বলা যেতে পারে এটাই যে যেখানে মোটামুটি চৌম্বক ক্ষেত্ররেখা ঘনসন্নিবিষ্টতা বেশি সেখানে চৌম্বক ক্ষেত্র বল বেশি হবে স্বাভাবিকভাবে। এখানেই ম্যাক্সিমাম, এইসব জায়গাতে ম্যাক্সিমাম, যেখানে বেশি অ্যাকচুয়ালি এগুলোতে কম থাকে, এইসব জায়গাতে ম্যাক্সিমাম। ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। এর পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখবো আমরা যে তড়িৎ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র। অ্যাকচুয়ালি যে আমরা যেটা পড়ছিলাম যে একটা পরিবাহী রয়েছে, একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাচ্ছি তার জন্য একটা যদি চৌম্বক চলক রাখি সেটা বিক্ষেপ হয়, এবং সেটা বিক্ষেপটা কোন দিকে হয় সেটা বুঝতে হবে। তার মানে এটা আমাদের ব্যাপার হলো যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এখানে বলা হচ্ছে যে একটা ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পরিবাহীর চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ঠিক আছে। এটা ধাতব স্বাভাবিকভাবে একটা ধাতব তারের মধ্য দিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মোটামুটি একটা চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এখন উৎপন্ন ক্ষেত্রের অভিমুখ দেখানোর জন্য আমরা একটা জাস্ট এখানে একটা ব্যবহার করেছি, দুটো সার্কিট ব্যবহার করেছি। এখানে একটা সর্বর্তীতে দেখা যাচ্ছে সোজা তার কম্পাস শলাকার উপরে, এবং আরেকটা কম্পাস শলাকার উপরে আরেকটা কম্পাস শলাকার সমান্তরালে স্থাপিত হয়েছে, যেটা উপরে স্থাপিত হয়েছে। এবং তড়িৎ প্রবাহ অভিমুখ যদি বিপরীত করা হয় তাহলে দেখা যাবে যে বিক্ষেপটা কি হচ্ছে, জাস্ট বিপরীত হচ্ছে। ভালো করে দেখো, যখন চুম্বক শলাকাটাকে মোটামুটি সোজা তামার তার নিয়ে একটা কম্পাস শলাকার উপরে রাখা হয়েছে, এটা একটা কম্পাস শলাকার উপরে রাখা হয়েছে, আর এখানে শলাকাটার উপরে রাখা হয়েছে, এর মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে কি হচ্ছে, বিক্ষেপণটা কোন দিকে হচ্ছে, দক্ষিণ দিকে। অ্যাকচুয়ালি বিক্ষেপণটা হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে। বিক্ষেপণটা দক্ষিণ দিকে মানে উত্তর দক্ষিণ, এই যে উত্তর দক্ষিণ হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে। এইখানে শলাকার উপরে সমান্তরাল, এখানে শলাকাটা সমান্তরালে রাখা হয়েছে, কারেন্টটাকে এটাকে চুম্বক শলাকার সমান্তরালে রাখা হয়েছে। তখন তাকে দেখা হয়েছে যে এর বিক্ষেপণটা অ্যাকচুয়ালি উল্টে যাচ্ছে, তার মানে কারেন্টের প্রবাহটাই উল্টে যাচ্ছে, এবং এটা মোটামুটি পশ্চিম দিকে বেঁকছে, ঠিক আছে। তার মানে বোঝাতে চাইছি এটা চুম্বক শলাকা এই কারেন্টের ফ্লোয়ের উপর, এই যে এটা অ্যাকচুয়ালি তামার তার, এটা তামার তার, বাদবাকি সার্কিট। তামার তারটাকে রাখা হয়েছে এটা কম্পাস শলাকার উপরে,
এবং যেমন কারেন্ট যাচ্ছিল তার জন্য বিক্ষেপটা হচ্ছে কোন দিকে, অ্যাকচুয়ালি এই দিকে টার্ন নিচ্ছে, এটা উত্তর এটা দক্ষিণ দিকে টার্ন নিচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি এদিকে চলে আসছে, নট এদিকে, এদিকে চলে আসছে শলাকাটা, উত্তর দক্ষিণের মেঘটা এদিকে চলে আসছে, বাঁকটা নিচ্ছে এই দিকে, আবার এটার ক্ষেত্রে জাস্ট বাম দিকে নিচ্ছে, ঠিক আছে, যেহেতু এটা শলাকা সমান্তর রাখা হয়েছে। এখন ব্যাপারটা হলো এখান থেকে আমরা এটা বুঝলাম যে ওই পরিবাহী তারের উপর দিয়ে যখন চুম্বক শলাকা প্রবাহিত হয় তার জন্য চৌম্বক ক্ষেত্রের অ্যাকচুয়ালি কম্পাস শলাকার মানে পরিবর্তনটা হয়ে থাকে, ঠিক আছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা একটা ওই সোজা পরিবাহী তার নেওয়া হয়েছে যেখানে চৌম্বক ক্ষেত্রকে যে ঠিক বোঝানোর জন্য মানে দেখা হবে, ধরো একটা পরিবাহী রয়েছে, পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটা কী ধরনের হতে পারে সেটা আমরা এখান থেকে দেখব। সেখানে প্রথমত একটা চৌম্বক একটা তড়িৎবাহী সোজা তার চারদিকে চৌম্বক ক্ষেত্র ধরনটা কীরকম হয় সেটা আমরা দেখব। প্রথম ধরো একটা তামার তার, এই যে একটা তামার তার রয়েছে, এই তামার তার আগের যেমনটা ছিল একটা তামার তার রয়েছে, তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে কম্পাস শলাকার বিক্ষেপ কীরকম হয় সেটা আমরা দেখব। এটা দেখার জন্য এটা কী করা হচ্ছে, এটা তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে পরিবর্তন করা হলো। আমরা দেখব যে শলাকার বিক্ষেপ এবং পরিবর্তিত হচ্ছে, এই যে শলাকাটা যেদিকে বিক্ষেপ হচ্ছে তার এটাও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বিক্ষেপটা পরিবর্তন হচ্ছে, এবং যদি প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা হয় তাহলে দেখা বিক্ষেপের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভালো করে এই দুটো পয়েন্ট দেখো, শলাকার বিক্ষেপ পরিবর্তন হচ্ছে যদি আমরা প্রবাহকে পরিবর্তন করি, এটা 1 নম্বর পয়েন্ট নাম্বার 1। আর যদি তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করি যে ঠিক বিক্ষেপণের স্পিডটা সেটাও বৃদ্ধি পায়। অর্থাৎ এটা বোঝা যায় তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিন্দুতে শীর্ষ চৌম্বক ক্ষেত্রের মান সমানুপাতিক, অর্থাৎ এইচ যদি আমরা ধরি চৌম্বক ক্ষেত্র তার সেটা আই এর মানের সাথে সমানুপাতিক, আই মানে কারেন্ট, ইলেকট্রিসিটি যাচ্ছে। অর্থাৎ এটা বলা যাচ্ছে যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত রেখে যদি কম্পাস শলাকাকে তামার তার থেকে দূরে সরানো হয় তাহলে বিক্ষেপ কী হবে, সেক্ষেত্রে কম্পাসটিকে পরিবাহী তার থেকে যদি যে ঠিক দূরে সরিয়ে রাখা হলে কী পরিবর্তন দেখবো যে কম্পাস শলাকার বিক্ষেপণের পরিমাণ হ্রাস পেয়েছে। তার মানে অতএব এটা বোঝা যায় কোনো তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে তার মানে যে ঠিক তড়িৎ প্রবাহের জন্যই অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রের মান সেটা যে ঠিক দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে। তার মানে টোটালটা ডিপেন্ড করছে কার উপর, ইলেকট্রিসিটির উপর। ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ যদি বাড়াই তবে চুম্বক ক্ষেত্র বাড়বে, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন বা কম্পাস শলাকার এফেক্টটা বাড়বে, সেই জন্য এই যে বিক্ষেপণের মাত্রাটা বাড়ছে। আবার যদি এটাকে যদি আমরা দূরে সরাই তাহলে দেখা যাবে যে বিক্ষেপণের মান কম, ঠিক আছে। যেহেতু আমরা একটু আগে বললাম যে ওই যে ক্ষেত্র বলরেখার ব্যাপারটা এখানে কাজ করে, তার মানে তড়িৎবাহী যে তারের চারদিকে যে চৌম্বক ক্ষেত্র সেটার নির্দেশক সমকেন্দ্রিক বৃত্তগুলো আকার যে ঠিক দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে একটা তড়িৎবাহী তার আছে, এই যে একটা ধরো চৌম্বক তার আছে, এই চারদিকে যে চৌম্বক শলাকাটা বৃদ্ধি হচ্ছে সংখ্যাটা, চারদিকে চৌম্বক ক্ষেত্র নির্দেশক সমকেন্দ্রিক বৃত্তগুলোর আকার তার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তার মানে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে শক্তিটা বেশি, যত দূরে যাই তত শক্তিটা কী হবে, কমে যাবে, যত দূরে যাব তত শক্তিটা এরকমভাবে স্পাইরাল আকারে থাকবে এবং সেটা কমে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, একটা স্ট্রেট লাইন তাদের মধ্যে দিয়ে কী করে চারদিকে কীরকমভাবে এই যে জিনিসটা এইটাই আমি বোঝাচ্ছি, এই জায়গাটাতে কম সাধারণত, ঠিক আছে। এটাকে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র চারদিকে সমকেন্দ্রিক বৃত্ত রেখে সমকেন্দ্রিক বৃত্তগুলো সজ্জাকে নির্দেশ করছে। বেশ, হয়ে গেল। তারপরে স্লাইডে চলে আসছে আমার, যেখানে বলা হচ্ছে 13.2.2, যেখানে বলা হচ্ছে কি ডান হাতের বৃদ্ধাংশ নিয়ম, বলা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল। অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি, তো বলা হচ্ছে যে ডান হাতের পরিবাহীর সঙ্গে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রকে অভিমুখ মানে ডান হাতের পরিবাহীর সঙ্গে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাকে যদি নির্দেশ করি, সেক্ষেত্রে যে কল্পনা করা একটা সোজা পরিবাহী তারকে আমরা এমনভাবে ডান হাতে রাখলাম, ঠিক আছে, যেন বৃদ্ধাংশটা তড়িৎ প্রবাহের দিক, মানে এইটা টোটালি কারেন্টের ফ্লোটাকে নির্দেশ করছে, এটা কারেন্ট ফ্লোকে নির্দেশ করছে, এবং তাহলে আঙুলগুলো, এই যে আঙুল যাকে বলা ক্রাস, এই আঙুলগুলো কী করছে, চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলোকে নির্দেশ করছে। এবং যদি কারেন্টটা নিচের দিকে যায় তাহলে সেটা অ্যাকচুয়ালি এরমভাবে জড়িত থাকছে যে ক্ষেত্র বলরেখা অভিমুখটাকে নির্দেশ করছে, যেটা চারদিকে থাকছে। এখন যেখানে ডান হাতে বৃদ্ধাংশ, এটা নিয়মে পরিচিত। তার মানে যদি আমরা এটাকে জাস্ট ডান হাতের বৃদ্ধাংশ কারেন্টটা যেদিকে নির্দেশ করছে, যদি এর অভিমুখটাকে উল্টে দিই তার মানে এই বলরেখার অভিমুখটা উল্টে যাবে, ঠিক আছে। এখানে ব্যাপারটা এরমভাবে হলো, ধরো একটা অনুভূমিক শক্তি সঞ্চারক পরিবাহী তার মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যদি অভিমুখের তড়িৎ প্রবাহিত হয় এবং পরিবাহীটার একটা নিচে একটা বিন্দুতে এবং ওপরে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অভিমুখী হবে। দেখো প্রথমত যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে যেহেতু অভিমুখী ডান হাতে বৃদ্ধাংশ নিয়ম অনুযায়ী ব্যবহার করে পাই, যদি পূর্ব প্রান্ত দেখা হয় তাহলে লম্ব তলে সমান্তরাল ক্ষেত্রটা
তারের সঙ্গে লম্বতলের সমান্তরাল ক্ষেত্রটা অবস্থান করছে তারের নিচে অথবা উপরে কোনো বিন্দুতে, তাহলে ব্যাপারটা এরকম হবে, যদি পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যায় তাহলে সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যদি যায় সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটা মোটামুটি ক্লকওয়াইজ ঘোরে, যে যদি সেটা ডানাতে বৃদ্ধাংশ, যদি সেটা যে ঠিক নিচের দিকে যায় এই বরাবর ঘুরছে যেদিকে প্লাগ হবে, মানে ক্লকওয়াইজ যদি ঘোরে। আবার যদি যে ঠিক ডিরেকশন যদি চেঞ্জ করি তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ডাইরেক্ট কোশ্চেন কিছু আছে, যখন আমরা ব্যাখ্যা দেবো সেগুলো বুঝতে পারবে। তার মোটামুটি এটা ধরে রাখবে যে ডানাদের বৃদ্ধাংশ নিয়ম অনুযায়ী পরিবাহী তারটা মানে যেটাকে বুড়ো আঙুলটা হচ্ছে কি নির্দেশ করে কারেন্ট ফ্লো, আর এই যে বাদবাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের বড়রেখাটাকে নির্দেশ করছে। এবার কারেন্টের ফ্লোটাকে যদি উল্টে দিই তাহলে চৌম্বক ক্ষেত্রের বড়রেখাগুলো পাল্টে যাবে। তার মানে মোটামুটি পূর্ব পশ্চিম অভিমুখে যদি সেটা ক্লকওয়াইজ হয় তাহলে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মোটামুটি যেটা থাকবে তার উল্টো দিকে হবে যদি কারেন্টের ফ্লোটা পাল্টে যায়, ব্যাস এখানে এটাই হলো কনসেপ্ট, আর কিছুই নয়। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে একটা বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। যেমন আমরা কী কী পড়লাম, একটা সোজা তারের মধ্য দিয়ে পড়লাম, একটা সার্কিটের মধ্য দিয়ে তো পড়লাম, আঙুলের ওই যে ডানাতের যে নিয়মটা বললাম। এবার চলে বৃত্তাকার লুপের মধ্য দিয়ে। বৃত্তাকার লুপের মধ্য দিয়ে কি একটা বলা হচ্ছে যে বৃত্তাকার লুপের ক্ষেত্রে একটা সোজা তড়িৎবাহী তাহলে চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র রেখাগুলো আমরা পর্যবেক্ষণ করলাম। এখন এই সোজা তারটাকে যদি আমরা বেঁকিয়ে বৃত্তাকার লুপ আনি, সেখানে দেখব বৃত্তাকার লাভের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হচ্ছে। ওকে, এখন কীভাবে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কেমনভাবে থাকে, সেক্ষেত্রে একটা সোজা তড়িৎবাহী তারে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র টি তার থেকে মানে যেটি দূরত্বের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত, মানে দূরত্ব বাড়লে মোটামুটি ওই যে বললাম চৌম্বক ক্ষেত্র যদি আমি বলি এটার সাথে এটা কিন্তু 1/r বা বি বা এই যাই ধরা হোক না কেন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। অর্থাৎ একটা তড়িৎবাহী বৃত্তাকার লুপের প্রতিটা বিন্দুতে সমকেন্দ্রিক বৃত্তগুলো এবং তার চারপাশে চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, ঠিক আছে। এবং তারটা যত দূরত্ব বাড়ে তত বৃত্তগুলো বৃহৎ থেকে বৃহত্তর হতে থাকে, তার মানে তার এফেক্টটা কমতে থাকে, ঠিক আছে। যখনই আমরা বৃত্তাকার লুপটার কেন্দ্রে পৌঁছাবো তখন দেখব বৃত্ত সমূহের চাপগুলো সরলরেখার মতো দেখা যাবে, ঠিক আছে। এখন তড়িৎবাহী তারের এইটা একটা পয়েন্ট যেখান থেকে বলা হয়েছে যে এই তড়িৎবাহী তারটার উপর প্রতিটা বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র লুপটার কেন্দ্রে সরলরেখার মতো দেখাবে, তার মানে এর কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ থাকে। আর ডান হাতের নিয়ম অনুযায়ী এটা যাচাই করা যায় তারটা প্রতিটা অংশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রগুলো একই অভিমুখে থাকে, তারটার প্রতিটা অংশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রগুলো একটা নির্দিষ্ট অভিমুখে থাকে, সেই জন্য তারা একটা নির্দিষ্ট অভিমুখকে যেটিকে নির্দেশ করে থাকে, ঠিক আছে। এখন এটাকে আমরা মানে যেটি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বলতে পারি। যদি ধরে নিই যে একটা কর্ক স্ক্রুকে প্রবাহের অভিমুখে চালনা করা হচ্ছে, তাহলে কর্কস্ক্রুর যেদিকে পাক নেবে, ধরো একটা স্ক্রু আছে, ধরো এরকম একটা স্ক্রু আছে, ঠিক আছে। এটা একটা ধরো এর হ্যান্ডেলস আছে, এটাকে আমরা ধরো একটা কর্কস্ক্রুকে পাকাচ্ছি, তাহলে কর্কস্ক্রুকে যেদিকে আমরা পাকাবো কর্কস্ক্রুর যে দিকটা ঘূর্ণন হবে সেটাই হবে ওই এর পাকটা যেদিকে হবে সেটাই হবে ওই চৌম্বক ক্ষেত্র, যেটা অ্যাকচুয়ালি বি বা এই যাই ধরি না কেন তার অভিমুখ, ঠিক আছে। এটাই হলো কর্কস্ক্রু নিয়ম, যেটা আমরা ওই বৃত্তাকার লুপ থেকে পাই। আগেরটা পেলাম আমরা হচ্ছে ডান হাতের রাইট হ্যান্ড ফিঙ্গার রুল। আর এরপরে চলে যাচ্ছি যে ওই কারেন্ট, মানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এটা কারেন্ট যেদিকে প্রবাহিত হবে তার উপর ডিপেন্ড করছে চৌম্বকের যে ঠিক অভিমুখটা, চৌম্বক ক্ষেত্র যেটা ম্যাগনেটিক ফিল্ড বা যেটাকে বলা হয় আই এর সাথে এর সম্পর্ক। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা ওই যে ওই ফ্লেমিংয়ে যখন আমরা বাম হাতের রুল দেখবো সেটাই এর মধ্যে ইম্পর্টেন্ট। যেমন চলে আসছে এরপরে বলা হচ্ছে ধরো একটা তড়িৎবাহী বৃত্তাকার লুপের মধ্যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। এই যে ধরো একটা বিন্দুতে তড়িৎবাহী তার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র তারটার মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহ মাত্রা সমানুপাতিক। এই যে আমরা একটু আগে পড়লাম এইচ সমানুপাতিক এন আই, এইচ বা বি যাই ধরা হোক। একটা বৃত্তাকার কুণ্ডলিতে যদি এন সংখ্যক পাক থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রটা এন সংখ্যক পাক দ্বারা সৃষ্ট এন গুণ হবে। স্বাভাবিকভাবে যত গুণ হবে তত গুণ হবে, কারণ হলো প্রতিটা বৃত্তাকার পাকে প্রবাহের একই অভিমুখ থাকে, হ্যাঁ যেদিকে থাকবে, এবং যদি যতক্ষণ না কারেন্টের ফ্লোটাকে চেঞ্জ করা হয় ততক্ষণ কিন্তু অভিমুখ এক থাকবে, এবং প্রতিটা পাকের জন্য সৃষ্ট ক্ষেত্রগুলো সমন্বয় করবে। এই হচ্ছে আসল কথা। কারেন্ট যেদিকে ফ্লো হবে সেদিকেই মোটামুটি ওর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, ঠিক আছে। যতক্ষণ না কারেন্টের ফ্লোটাকে ঘুরিয়ে দেওয়া হয় ততক্ষণ চৌম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি অভিমুখটা ওই দিকেই থাকবে, ঠিক আছে। তো মোটামুটি যদি আমরা এখান থেকে বলি যে ওই যে
প্রতিটা পাকের জন্য সৃষ্ট ক্ষেত্রগুলো সমন্বয় এখান থেকে যে ঘটছে প্রতিটা বৃত্তাকার পাকের জন্য। ঠিক আছে, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে একটা সলিনয়েডের মধ্য দিয়ে যদি মানে একটা যেটি সলিনয়েডের কনসেপ্ট, যে বলা হচ্ছে যে একটা সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে দরুন যে ব্যাপারগুলো সৃষ্টি হচ্ছে আর কি, যে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র। এখন সলিনয়েডটা কি, সেটা কিছু না, একটা তারকে ঘন সন্নিবিষ্ট অনেক কটা বৃত্তাকার পাকে জড়িয়ে একটা সলিনয়েড, একটা যেটিকে চোঙের আকার দেওয়া হয়, যেটাকে বলা হয় সলিনয়েড, তামার তারগুলোকে, অন্তরিত তামার তারগুলোকে জড়িয়ে। এখন এই যে সলিনয়েডের একটা, এই যে তড়িৎবাহী এই যে সলিনয়েডের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং সেটাকে মোটামুটি আমরা জানতে পারবো, এটা বলতে পারবো যে একটা দণ্ডচুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সঙ্গে একটা সজ্জাটা অনুভব করা যায়। তার মানে তড়িৎবাহী তারের এই সলিনয়েডের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তার জন্য চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, যে চৌম্বক ক্ষেত্র যখনই সৃষ্টি হচ্ছে ওর সাথে, তখনই ওই চারদিকে চৌম্বক, মানে অ্যাকচুয়ালি যে ওর মধ্যে দিয়ে কারেন্ট অ্যাকচুয়ালি প্রবাহের জন্যই তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো কারেন্ট প্রবাহের জন্য যেহেতু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই জন্য ওর চারপাশে এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই জন্য দেখা যাচ্ছে যে এরকম যে প্রকৃতপক্ষে সলিনয়েডের এক প্রান্ত থেকে উত্তর মেরু, মোটামুটি সলিনয়েডের এক প্রান্তে এই যে এক প্রান্তটা চৌম্বক উত্তর মেরু থাকে, অন্য প্রান্তটা চৌম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করে। যখনই আমরা একটা সলিনয়েড সৃষ্টি করব, করে যখন তার মধ্যে তার মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহ চালু করব, তখন এর একটা পোল নর্থ পোলের মতো আচরণ করে, যেটাকে এই সেকশনটাকে বলা হচ্ছে নর্থ পোল, আর একটাকে বলা হচ্ছে সাউথ পোলের মতো আচরণ করছে। ঠিক আছে, তো তার মানে এটাই, এবং তার চারদিকে চৌম্বক সৃষ্টি হয়েছে। এখন এই সলিনয়েডটার অভ্যন্তরে যে রেখাগুলো থাকে সেগুলো সমান্তরাল। ওই যে বললাম তখন যে এর মাঝখান দিয়ে যা থাকবে এগুলো সমান্তরাল থাকবে, এবং এগুলো যে ভিতর দিয়ে থাকবে, এগুলো সাউথ থেকে শুরু হয়ে নর্থে শেষ হবে, আর যেটা নর্থ থেকে শুরু হয় সেটা অ্যাকচুয়ালি সাউথ থেকে শেষ হয়, সেটা বাইরের দিকে থাকে, এই যে সেকশনটা। এখন যে এটা নির্দেশ করে সলিনয়েডের অভ্যন্তরে সব বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মান এক, তার মানে এই সলিনয়েডের ভিতরে যেখানে চৌম্বক ক্ষেত্র যা আছে, সব ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি সেম ক্যাটাগরি। ঠিক আছে, অর্থাৎ সলিনয়েডটার অভ্যন্তরে একদম বলা হয় সুষম চৌম্বক ক্ষেত্র উপস্থিত। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবারে এই যে নরম লোহা, এইটা দিয়ে ডাইরেক্ট দেখা, এই যে সফট আয়রন বলা হয়, একটা নরম লোহার মধ্যে এক খণ্ড চৌম্বক পদার্থকে চুম্বকিত করতে একে সলিনয়েডের ভিতরে যেটি রেখে দেওয়া হয়, এবং এর অভ্যন্তরে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করা যেতে পারে। এই যে ধরো একটা সফট আয়রন আছে, ঠিক আছে, আমি ভালো করে বলি ব্যাপারটাকে, একটা সফট আয়রন আছে, এই সফট আয়রনকে যদি আমরা ম্যাগনেটে পরিণত করতে চাই, তাহলে তাকে এই সলিনয়েডের মধ্যে রেখে, তার মধ্যে দিয়ে যদি আমরা যেহেতু সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্রটা সুষম হয়ে থাকে, একদম প্রপার হয়ে থাকে, সেই জন্য ওর মধ্যে রেখে তাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে পরিণত করা হয়, এবং এইভাবেই আমরা তড়িৎচুম্বক তৈরি করতে পারি। ঠিক আছে, আশা করি এখান থেকে ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা একটা সলিনয়েডের ছবি করা হয়েছে। এবার একটা ইস্পাত দণ্ডকে চুম্বকিত করতে, মানে ওই সফট আয়রনকে ওই সলিনয়েডের কুণ্ডলীর মধ্যে রেখে তার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো চালনা করে তাকে আমরা এই সলিনয়েডের সাহায্যে তড়িৎচুম্বক তৈরি করতে পারি। তার মানে বলা যেতে পারে এখান থেকে এটাই, যে তড়িৎচুম্বক তৈরি করার সব থেকে বেস্ট নিয়ম হলো সলিনয়েড। ওকে, তারপরের স্লাইডে চলে যাই। বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, মোটামুটি তার পরের স্লাইডে আছে এটাই, যে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী একটা পরিবারের উপর বল, এই বলের কনসেপ্ট যখনই আসে, এখানেই আমরা চলে আসবো ফ্লেমিংস রুল। আসছি তার আগে এটা বলে নিই, যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বাই ইন এ ম্যাগনেটিক ফিল্ড, মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎবাহী তারের উপর যে বল প্রয়োগ করে, যে আমরা এটা জেনেছি একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, একদম বেসিক জিনিস। ঠিক আছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ওই জন্য আমরা দেখবো যে আমরা যে ওই যে আমাদের যে ইলেকট্রিক ওভারহেডের যে কারেন্টের তারগুলো আসে, সেখানে এক ধরনের ম্যাগনেটিক এফেক্ট কাজ করে, সেটা টানে অনেক সময়। ওই টানটা কিসের হয়, ওই ম্যাগনেটিক ফোর্স কাজ করে না, ওই জন্য বারণ করা হয় যে ওভারহেডের তারে যেখানে 33,000 ভোল্ট বা এরকম ভোল্ট কারেন্ট যাচ্ছে, সেখানে কাছাকাছি না যেতে, যখন ওখানে ছাতা টানে বা যেগুলো ম্যাগনেটিক যে বস্তুগুলো থাকে তাকে টানে, কিন্তু তখন কারণ ও চারদিকে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়ে আছে। এবং তার মানে বলা হচ্ছে যে এইভাবে উৎপন্ন পরিবাহী সান্নিধ্যে, বলা হচ্ছে যে এইভাবে উৎপন্ন ক্ষেত্রটি যদি পরিবাহী সান্নিধ্যে থাকে, তাহলে চুম্বকের উপর বল প্রয়োগ করে, তার মানে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে চুম্বক সৃষ্টি হচ্ছে, এবং এই চুম্বক ক্ষেত্রটা কী করে ওই পরিবাহীর উপর বল সৃষ্টি করছে, এক ধরনের বল প্রয়োগ করে। এবং ফরাসি বিজ্ঞানী অ্যান্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার এবং এই প্রস্তাব দিয়েছিলেন, যে তিনি প্রস্তাব করেছিলেন এটাই, যে চুম্বকটা অবশ্য একটা সমান এবং বিপরীতমুখী বল ও একটা তড়িৎ পরিবাহীর উপর প্রয়োগ করতে হবে, এবং তড়িৎ পরিবাহীর উপর এই চৌম্বক ক্ষেত্রজনিত এই বলটা নিম্নলিখিত কাজের মাধ্যমে প্রদর্শন করা যায় বলে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তখন ব্যাপারটা যে একটা চৌম্বক, মানে যেহেতু
তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের কাজ করছে, তার মানে সমান বিপরীতমুখী বল কাজ করছে। যেমন ব্যাপারটা এরকম হচ্ছে, ধরো তুমি দেয়ালে যেটি ঘুষি মারছো, তার মানে দেয়ালও তো তোমার উপর বল প্রয়োগ করছো, যেটি করছে নাকি, এটাকে যে বলা হয় নিউটন থার্ড ল। দেয়াল বল প্রয়োগ করছো বলেই তো তোমার হাতে লাগছে, তাই না? তুমি তুমি যখন দেয়ালের উপর ঘুষি মারছো, বা ধরো কোনো গাছ খেয়ে যদি ঘুষি মারছো, তাহলে তোমার তো নিশ্চয়ই কিছু না কিছু লাগবে। সেমনি ব্যাপারটা এরকম যে তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্র যেমন সৃষ্টি হয়, এবং ওই ক্ষেত্রটা পরিবাহের সান্নিধ্যে থাকা চুম্বকের উপর বল প্রয়োগ করে, তেমনি চুম্বকটাও সমান বিপরীতমুখী বল তড়িৎ পরিবাহের উপর প্রয়োগ করে। এখন এটাই আমরা দেখব পরের স্লাইডে। যেটা বলা হচ্ছে, ধরো একটা দণ্ডচুম্বককে রাখা হয়েছে, এরকম একটা চুম্বক আছে এবি দণ্ডচুম্বক, এবং একে মোটামুটি রাখা হয়েছে। এবার কি করা হচ্ছে এখানে, যে বলা হচ্ছে দণ্ডটি এখন এই তড়িৎ পরিবাহী একটা অ্যালুমিনিয়াম দণ্ডকে চুম্বক ক্ষেত্রে রাখলে দেখা যাবে একটা বল প্রযুক্ত হচ্ছে, এবং এর থেকে ধারণা করা যে পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে বলের প্রযুক্ত বলে অভিমুখও উল্টে যায়। ঠিক আছে, এখন চুম্বক মেরু দুটোর অবস্থান পরিবর্তন করে যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখকে আমরা উলম্বভাবে নিজের যে ঠিক নিচের দিকে করে দিই, দেখবো যে প্রযুক্ত বলে অভিমুখটা জাস্ট পাল্টে গিয়েছে। এটাই আমি বলতে চাইছিলাম, যে বল যদি যেদিকে অ্যাকচুয়ালি চুম্বক শলাকার অভিমুখটা ছিল, যদি উল্টে দিই, তার মধ্যে যেদিকে বল কাজ করছিল তার অভিমুখটা উল্টে যাবে। ধরো এটা সাউথ পোলে ছিল, এই নর্থ টান ছিল, যদি এটাকে উল্টে দিই তাহলে এর অভিমুখটাও উল্টে যাবে। এবং এটাই বোঝায় যে পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখটা তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ড করে। তার মানে ওই যে ফোর্স যেটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি যে ফোর্সটা সেটা কার উপর ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্র বি অ্যান্ড আই এর এই যেটাকে দুটোর উপর ডিপেন্ড করে। এখন এটাকে আমরা পরীক্ষায় ওই দণ্ডের সরণ যদি সর্বাধিক হয়, মানে বলটার মান সর্বোচ্চ হয়, আর প্রবাহের অভিমুখটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমকোণে থাকে, মানে যদি 90 ডিগ্রি কোণে থাকে, তারা একটা 90 ডিগ্রি যদি কোণ করে থাকে, তবেই কিন্তু এই 90 ডিগ্রি কোণ যদি থাকে বল আর সরণ এটা, তবেই কিন্তু এই বলটা সর্বোচ্চ হবে। এখন এইবারে আমরা এই প্রযুক্ত বল অভিমুখ সংক্রান্ত একটা সরল নিয়ম ব্যবহার করতে পারি, যেটা হলো বলা হয় ফ্লেমিংয়ের বাম হাত রুল। ফ্লেমিংয়ের বাম হাতের রুল ভালো করে দেখো। ফ্লেমিংয়ের বাম হাতের রুলে যদি আমরা ব্যাপারটাকে এরমভাবে প্রকাশ করি, দেখা যায় যে বলা হয় যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ অভিমুখ পরস্পরের যদি সমকোণে থাকে, তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র অভিমুখ যদি পরস্পরের সমকোণে থাকে, মোটামুটি বলটা কাজ করছে কোন দিকে, এটাই তো পরিবাহীর গতি মানেই তো বল। তার মানে ব্যাপারটা এরকম আছে, বলটা কাজ করছে এইদিকে। এটা যদি সবসময় এই যে ঠিক এটাকে বলা হয় তর্জনী, যেটা তর্জনী অভিমুখটাকে যদি বলের অভিমুখ উভয়ের সমকোণে থাকে, তাহলে তিনটে অভিমুখ একটা সরল নিয়মে প্রকাশ করা, যাকে বলা হয় ফ্লেমিংয়ের রুল, যেখানে তোমার হাতের বৃদ্ধাংশ, তর্জনী এবং মধ্যমা মিডল ফিঙ্গার, যেটা অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় যে চৌম্বক ক্ষেত্র বি। এটা যদি কারেন্ট হয়, মধ্যমা যদি কারেন্ট হয়, তাহলে বৃদ্ধাংশ যেটা আমাদের, সেটা অ্যাকচুয়ালি কী করবে, সেটা অ্যাকচুয়ালি সমকোণে থাকলে সেটা অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের গতির অভিমুখটাকে নির্দেশ করবে, মানে তড়িৎ প্রবাহটা পরিবাহীটা কোন দিকে গতি হবে সেটাকে নির্দেশ করবে, এই প্রযুক্ত বলে অভিমুখটাকে নির্দেশ করবে। তো বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, লাউডস্পিকার, মাইক্রোফোন প্রভৃতি ক্ষেত্রে তড়িৎ পরিবাহী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। যদিও এই পরবর্তী অধ্যায়ে এই দুটো আমাদের নেই, সিলেবাসে এই দুটো এবারে আমাদের নেই, সুতরাং এই দুটো আমরা পড়ছি না। তার মানে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। কে সমকোণে থাকবে, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ। সমকোণে থাকলে কি হবে, ওদের মধ্যে যে বলটা হবে সেটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ন্যাচারালি যে বলটা কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি নিউটন থার্ড লর জন্য, সেটা ম্যাক্সিমাম হবে কখন, যখন ওরা সমকোণে থাকবে, এই যে পরস্পরের সমকোণে থাকবে। ওকে, তার পরের স্লাইডে চলে যায়। পরের স্লাইডে বলা হচ্ছে যে যেরকম যে একটা ইলেকট্রন একটা চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করছে, সুতরাং দেখা যাবে যে অভিমুখটা কীরকমভাবে কাজ করছে। ধরো এটা একটা চৌম্বক ক্ষেত্র, একটা ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে বলের অভিমুখটা কোন দিকে কাজ করবে, সেক্ষেত্রে বলের অভিমুখটা পৃষ্ঠ থেকে ভিতরের দিকে। কেন, ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অনুযায়ী আমরা জানি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ অভিমুখ পরস্পরের সঙ্গে লম্ব হয়ে থাকে, তাদের মধ্যে বলটা কাজ করবে। এখন যদি দেখা যায় ইলেকট্রনের অভিমুখ প্রবাহের বিপরীত অভিমুখে নেওয়া হয়, কেন, প্রবাহ যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীত দিকে যায়। ঠিক আছে, তাহলে যদি বলটা বাইরের দিকে তো এমনি কাজ করছিল কারেন্টের জন্য, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রনের গতির অভিমুখে উল্টো দিকে হয়, এই জন্য বলের অভিমুখটা পৃষ্ঠার ভিতরের দিকে হবে, যেটা অ্যাকচুয়ালি বাইরের দিকে কাজ করছিল সেটা ভিতরের দিকে হবে। যদি কারেন্ট থাকতো তাহলে সেটা বাইরের দিকে হতো, যেহেতু ইলেকট্রন আছে সেই জন্য সেটা কোথায় হবে, ভিতরের দিকে হবে। এই হচ্ছে কনসেপ্ট,
কারণ যে এখানে ওই একটাই কনসেপ্ট, ইলেকট্রন আর কারেন্টের প্রবাহের অভিমুখ যেহেতু পরস্পরের উল্টো, মানে পরস্পরের বিপরীত, সেই জন্যই ব্যাপারটা এরকমভাবে কাজ করে থাকে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল, সুতরাং এটা কিন্তু লাইটলি না নেওয়াই ভালো। তা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখব চিকিৎসা বিজ্ঞানে কী ব্যবহার। তো ম্যাগনেটিজম অ্যাকচুয়ালি ওই তড়িৎ প্রবাহ একটা সর্বদা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এবং এমনকি শরীরে বিভিন্ন স্নায়ুকোষ দুর্বল হয়ে পড়লে সে সমস্ত ক্ষেত্রে ওই বিভিন্ন ধরনের কাজে আমাদের কাজে লাগে। যেমন বলা হয় যে আমাদের স্নায়ুগুলো একটা তড়িৎস্পন্দন বহন করে, যেমন সেগুলো পেশিতে যায়, পেশিকে আমরা ব্যবহার করি। তো একটা স্পন্দন একটা অস্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রগুলো খুবই দুর্বল এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রায় 100 কোটি ভাগের 1 ভাগ। সেই জন্য মানবদেহের মধ্যেও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে বোঝো, এখন মানবদেহের দুটো প্রধান অঙ্গ যেখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো হৃৎপিণ্ড এবং ব্রেন, বলা হয় মস্তিষ্ক। আচ্ছা, যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যদি তোমরা কোনোদিন কোনো ট্রান্সফর্মার যেখানে থাকে ইলেকট্রিসিটি, তার তলায় গিয়ে যদি খানিকটা দাঁড়াও, তাই সেখানে বুঝতে পারবে যেখানে ম্যাগনেটিক এফেক্ট কেমন মাথার উপর কাজ করে। তো সেক্ষেত্রে বলা হয় যে দেহের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রটা শরীরের বিভিন্ন অংশে প্রতিবিম্ব পাওয়ার ক্ষেত্রে একটা ভিত্তিবস্তু রূপে কাজ করে। সেই জন্য ম্যাগনেটিক এমআরআই, যাকে বলা হয় ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটাকে এমআরআই, সেটা প্রযুক্তি ব্যবহার করে। এতে প্রতিবিম্ব সমূহগুলোকে বিশ্লেষণ করে রোগ নির্ণয় করা হয় এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। তো এমআরআই কনসেপ্টটা কি? এমআরআই কনসেপ্টে টোটালি এই ম্যাগনেটিক এফেক্টটাকে কাজে লাগানো হয়। তারপরে চলে আসছে আমাদের বলা হয় পরের স্লাইডে, সেটাকে বলা হয় যে গৃহস্থালী বৈদ্যুতিক। অ্যাকচুয়ালি বাড়ির যে তারগুলো থাকে সেখানে তো আমরা মোটামুটি বাড়ির সরবরাহ তারের মধ্যে মেন্স লাইন বলি, যেটাকে বাড়িতে কারেন্টের তার সরবরাহ করে। এখন এই মেন্স লাইন থেকে খুঁটির সঙ্গে যুক্ত হয় ভূগর্ভস্থ কেবলের সাহায্যে তড়িৎ প্রবাহ আমাদের তড়িৎ সরবরাহ করে। এখন এখানে কতগুলো ব্যাপার স্যাপার থাকে, যেমন ধরো এই যে তার যে সরবরাহকারী তারের মধ্যে একদম লাল বর্ণের তার থাকে, যাকে বলা লাইভ তার বা যাকে বলা ধনাত্মক তার। ওকে, আরেকটা তার যেটা কালো রঙের থাকে তাকে বলা হয় অন্তরক তার বা বলা ইনসুলেটর, যাকে বলা হয় নিউট্রাল তার। ওকে, তাহলে কী কী জানলাম? লাল মানে লাইভ তার, কালো মানে হলো নিউট্রাল তার। আমাদের দেশে দুটো তারের মধ্যে বিভব পার্থক্যের মানে ভোল্টেজ হয়ে থাকে 220 ভোল্টেজ। এটাই আমাদের প্রত্যেকের গৃহস্থালিতে ব্যবহৃত হয়। ওকে, তাই বাড়িতে লাগানো যেটি মিটার বোর্ডে তারগুলোর একটা মুখ্য ফিউজের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এগুলোকে বৈদ্যুতিক মিটারে প্রবেশ করানো হয়, মানে ফিউজ হয়ে ভায়া এটা ঢোকে এই তারটা মেন লাইনের তারগুলো। তাই মেন সুইচ হয়ে বাড়ির লাইনে তারগুলোর সাথে যুক্ত থাকে। তাই বাড়ির বিভিন্ন বর্তনীগুলোকে তড়িৎ সরবরাহ করা হয়, যেহেতু সবটাই প্যারালাল সিরিজের মাধ্যমে কানেক্ট হয়। বাড়ির যে কারেন্টের লাইনটা, এটা তো তোমরা জানো, আগের স্লাইডে পড়েছি আমি আগের ভিডিওতে। অধিকাংশ ক্ষেত্রে কী হয়, দুটো আলাদা বর্তনী ব্যবহার করে তড়িৎ সরবরাহ করা হয়। এদের মধ্যে একটা হলো 15A যেটি রেটিং তড়িৎ প্রবাহ বর্তনী, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র থেকে যেমন গ্রিজার টিজার এয়ার কুল ইত্যাদি ব্যবহার করা হয়। আর একটা হলো 5A রেটিং। তার মানে যে ঠিক আছে, ফিউজ তারের রেটিং হলো দুটো, একটা 15A রেটিং, একটা হলো 5A রেটিং। 15Aটাকে যেগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক যেগুলো যন্ত্র থাকে সেগুলোকে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়। আর বাল্ব, বৈদ্যুতিক পাখা ইত্যাদি ক্ষেত্রে আমরা মোটামুটি রেজিস্ট্যান্সটা 5 অ্যাম্পিয়ার রাখি। তো ভূসংযোগী এই তার, যাকে বলা আর্থ ওয়্যার, সবুজ বর্ণের হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি আর্থিং তার। আর্থিং তার মানে কি হয়, গ্রিন কালারে হয়ে থাকে, আর্থিং হয়ে থাকে গ্রিন। ওকে, এখন এটা সাধারণত গৃহ সংলগ্ন মাটিতে অনেক গভীরে পতিত থাকে, মানে ধাতব প্লেটের সাথে যুক্ত থাকে। ওকে, এখন এটা একটা নিরাপত্তামূলক ব্যবস্থা, বিশেষ করে ধাতব আবরণ বিশিষ্ট হয়। যেমন ধরো বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক এই টোস্টার, টেবিল ফ্যান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধাতব বস্তুর সঙ্গে যুক্ত যে ভূসংযোগী তার থাকে সেটা মোটামুটি একটা তড়িৎ প্রবাহের জন্য মানে কম রোধের পরিবাহী পথ হিসাবে কাজ করে থাকে, যেটা অ্যাকচুয়ালি হয় ওই যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যাকে আর্থিং যে তারটাকে বলা হয়। তাই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে ঠিকঠাক রাখার জন্য ধাতব আবরণে ক্ষরণজনিত বা যে ঠিক লিকেজ কারেন্ট হলে যন্ত্রটির বিভব পার্থক্যে যদি সমান ব্যবহারকারী মারাত্মক ক্ষতি হয়, সেজন্য কোনো শক পায় না, তার জন্য এই অতিরিক্ত কারেন্টটা এর মধ্য দিয়ে পাস হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি গৃহস্থালী বৈদ্যুতিকের ব্যাপার। গৃহস্থালী বৈদ্যুতিকের ব্যাপারে যে কনসেপ্টগুলো হলো, সেখানে লাইভ তারের কালার কি, তারপর যেটি নিউট্রাল তারের কালার কি, লাইভ তার, নিউট্রাল তার, আর হচ্ছে কি আর্থিং যাকে বলা, এই তিনটে তারের কালার কি, এগুলো আমরা জানলাম। আর কি জানলাম, যে এখান থেকে ওই লিকেজ কারেন্টের ব্যাপারটা কি, এবং যেগুলোকে ব্যবহার করা হয়, ফিউজ যেগুলো ব্যবহার করা হয়, ফিউজগুলো 15 অ্যাম্পিয়ার হয় আর 5 অ্যাম্পিয়ার, দুটো ভাগে ভাগ করা হয়। এরকমভাবে মোটামুটি আমরা কনসেপ্টগুলো জানলাম। এরপরে যাবো আমরা যেগুলো কোশ্চেন্সগুলো, এখানে জাস্ট দেখানো হয়েছে যে ওই বাড়িঘরের এই ব্যাপারটা, ওই গৃহস্থলী সাধারণত বাড়িঘরে এরমভাবে কানেক্ট করা হয়। এখানে ইলেকট্রিক মিটার থাকে,
লাইভ তার চলে আসছে, ইলেকট্রিক মিটার আগে এখান থেকে মেন সুইচ, ফিউজে বাড়ির বিভিন্ন কানেকশানে চলে যাচ্ছে। আর এখান থেকে একটা, এই প্রত্যেকটার সাথে একটা করে সবুজ তার দিয়ে ভূসংযোগী এটাকে আর্থিং করা হয়, ঠিক আছে। এবং ওই প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের সুইচে অন অফের ব্যাপার থাকে, পৃথক পৃথক সুইচ থাকে, যেগুলো যন্ত্রে অ্যাকচুয়ালি বৃহৎ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে। এর পরের স্লাইডে দেখবো আমরা বাড়িঘরের ওই বৈদ্যুতিন যন্ত্রের ক্ষেত্রে কী হয়ে থাকে। বাড়িঘরের মোটামুটি বৈদ্যুতিক ফিউজ থাকে, এবং এই ফিউজগুলো মোটামুটি আমরা ইতিমধ্যে ফিউজের নীতি কার্যপ্রণালীগুলো দেখলাম। বৈদ্যুতিক বর্তনীতে লাগানো ফিউজগুলো ওভারলোডিং জনিত ক্ষতি থেকে বৈদ্যুতিক যন্ত্রাদি এবং বর্তনীকে রক্ষা করে থাকে, যেটা অ্যাকচুয়ালি ওই যে ঠিক লাইভ তার এবং নিউট্রাল তারের সরাসরি সংস্পর্শে এসে ওভারলোডিং সংঘটিত হলে সেগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। এখন এই বৈদ্যুতিক ফিউজের ব্যবহারের ফলে তড়িৎবর্তিত যথা তড়িৎ যন্ত্রগুলোকে অবাঞ্ছিত উচ্চ তড়িৎ ক্ষমতা প্রবাহের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখন মোটামুটি জুল ক্রিয়ার ক্ষেত্রে কী হয়, জুল ক্রিয়া বলা হয় যে তড়িৎ বর্তনী ছিন্ন করা হয়, যেখানে তড়িৎ সরবরাহিত মানে ওই যে জুল ক্রিয়ার ফলে যে তাপটা উৎপন্ন হয় সেটা ফিউজকে কী করে গলিয়ে দেয়, তার জন্য তড়িৎ বর্তনী ছিন্ন হয়ে যায়। এবং কখনো কখনো ওভারলোডিংয়ের জন্য আকস্মিক বৃদ্ধি পেলে তড়িৎ বর্তনী ছিন্ন, কখনো কখনো সকেটের অনেকগুলো যন্ত্রে যুক্ত থাকলে ওভারলোডিং হতে পারে, সেক্ষেত্রে ওই অ্যাকচুয়ালি এখানে যে জুল ক্রিয়া আমাদের হেল্প করেই থাকে, ঠিক আছে। এরপরে স্লাইডে চলে যাবো, বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখবো। ধরো যে কোশ্চেন্সগুলো মোটামুটি আমরা দেখবো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এসেছিলো। প্রথমে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি ইলেকট্রোম্যাগনেটিক চৌম্বকীয় শক্তি প্রভাবিত করবে না, সেটা হলো বলা হয় ডিরেকশন অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য কয়েল। বাদবাকিগুলো যে বলা হুইচ অফ দ্য ফলোইং নট এফেক্ট দ্য ম্যাগনেটিক স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেট, সেক্ষেত্রে লেন্থ অফ দ্য মেটালিক কোর, এটা ঠিক আছে। কারেন্ট অফ দ্য ফ্লোয়িং অফ দ্য কয়েল, এটাও ঠিক আছে। নাম্বার অফ দ্য টার্নস অফ দ্য কয়েল, ঠিক আছে। বাট ডিরেকশন অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য কয়েল, যে ওই যে কয়েলটাকে আমরা এই যে ধরো যে কয়েলটা রয়েছে, কয়েলটাকে আমরা কোথায় রাখছি তার ডিরেকশনটা কিন্তু আমার এখানে এফেক্ট পড়ে না। এটা এসেছিলো কবে, আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো 2022-এ এসেছিলো, 8-9। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখবো যে 2 নম্বর বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কি বলা হয়, চুম্বকীয় ক্ষেত্রকাগুলো হলো ডটস, ওপেন লুপ, স্ট্রেট লাইন্স, ক্লোজ লুপ। যেহেতু একটু আগে আমরা পড়ালাম যে ওই যখন ম্যাগনেটিক ক্ষেত্র লাইন বলছিলাম, যেগুলোকে অ্যাকচুয়ালি ক্লোজ লুপ হয়ে থাকে, ঠিক আছে। মাঝখানের দিকে যেটা থাকে অ্যাকচুয়ালি এই বার থাকছে এরকম, এ অ্যাকচুয়ালি নর্থ থেকে সাউথ, আর সাউথ থেকে এইগুলো ভিতরে ঢুকে এখান থেকে বেরোচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আরআরবি গ্রুপ ডিতেও এসেছিলো, আবার আরআরবি এএলপিতেও এসেছিলো 28/11/2024। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। 3 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে কি, 3 নম্বরে হলো যে একটা বৈদ্যুতিক প্রবাহ বহনকারী তারকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অনুভূমিকভাবে স্থাপন করলে, যেখানে উত্তর ধ্রুবকের উপর দিকে এবং দক্ষিণ ধ্রুবক নিচের দিকে থাকে, তারটা দক্ষিণ দিকে প্রলম্বিত, তাহলে ইলেকট্রনগুলোর স্রোত কী হবে, ওয়েস্ট টু ইস্ট হবে। কারণ জাস্ট কারেন্টের ফ্লোয়ের কারেন্ট ফ্লো যেদিকে হয় তার উল্টো দিকে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো যদি এদিকে হয় তাহলে ইলেকট্রন ফ্লো উল্টো দিকে হবে। সেই জন্য উত্তর দক্ষিণ হচ্ছে মানে সেটা অ্যাকচুয়ালি দক্ষিণ উত্তর হচ্ছে মানে সেটা অ্যাকচুয়ালি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে। কারেন্ট ক্যারিং ওয়্যার প্লেসড হরাইজন্টালি ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল আপওয়ার্ড নর্থ পোল এবং ডাউনওয়ার্ড সাউথ পোল। এখন দ্য ওয়্যার ইজ ডিফ্লেক্টেড টুয়ার্ড দ্য সাউথ ডিরেকশন, যদি এটাকে সাউথ ডিরেকশনে থাকে তাহলে এই ডিরেকশনটা ওয়েস্ট টু ইস্ট হবে, আর যদি নর্থে হতো তাহলে সেটা ইস্ট টু ওয়েস্ট হতো, ঠিক আছে। এটা এসেছিলো আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো যথাক্রমে যে 9/9/2022। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা 4 নম্বর, যেখানে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই এ সলিনয়েড ইনক্রিজেস বাই, একটা সলিনয়েডের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বৃদ্ধি পায় কী করে, তার পাক সংখ্যা বৃদ্ধি করে, বা সফট আয়রনকে যদি এর মধ্যে রাখা হয়। চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য সলিনয়েড, না। ডিক্রিজিং দ্য নাম্বার অফ দ্য টার্ন, না। চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, না। প্লেসিং দ্য সফট কোর আয়রন কোর ইনসাইড, যদি তার মধ্যে যদি সফট আয়রন কোরকে রাখা হয়, মানে ওই যেটাকে নরম লোহা বলা হয়, তাহলে কিন্তু এই সংখ্যাটা এই সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের শক্তিটা বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। মানে সেটা একটা সুষম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, যে একটা অ্যাকচুয়ালি সলিনয়েডের মধ্যে যেটা তৈরি হয়। আরআরবি গ্রুপটিতে 9/9/22 এসেছিলো। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে 5 নম্বর, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং, একটা বিদ্যুৎ বহনকারী পরিবাহকের চৌম্বক ক্ষেত্রে প্রকোপ বৃদ্ধি পায় কখন, যদি তার কারেন্টের পরিমাণটাকে বাড়ানো হয়। সেটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো এবং আরআরবি টেকনিশিয়ান টেক 3-তে এসেছে, ঠিক আছে। মোটামুটি আশা করি তোমরা ব্যাপারটা এই কনসেপ্টটা জানো, সুতরাং সেই জন্য আমি আর বেশি ডিটেলসে গেলাম না। তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে হুইচ ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজ টু গিভ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য গিভেন দ্য পয়েন্ট,
সেক্ষেত্রে ম্যাগনেটিক পয়েন্ট এই যে যন্ত্র ব্যবহার করা হয় যেটা চুম্বকীয় ক্ষেত্ররেখা নির্দেশ করে, কম্পাসটা আবার কী ব্যবহার করা হবে। আর এলপিতে এসেছিল 27/11/2024। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং হাউস হোল্ড আইটেম ডাজ নট ইউজ দ্য হিটিং এফেক্ট অফ দ্য কারেন্ট। হিটিং এফেক্ট অফ দ্য কারেন্টের এই তাপীয় মানে তড়িৎ প্রবাহে তাপীয় ফলকে ব্যবহার করে না কোনটা? ইলেকট্রিক স্টোভ ব্যবহার করে, ওয়াটার হিটার ব্যবহার করে, আয়রন ব্যবহার করে, ইলেকট্রিক মোটর কিন্তু এসব ব্যবহার করে না। ইলেকট্রিক মোটরের কনসেপ্ট ওই যেহেতু এই সেকশানে আমাদের নেই ওটা অ্যাকচুয়ালি, সুতরাং ওটা নিয়ে আমরা ডিটেলস জানবো না। আর এলপিএস ছিল 29/11/24। তারপরে স্লাইড পরের কোশ্চেনে চলে যাই, যেখানে আমরা দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডাজ নট মেক দ্য ইউজ অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। নিম্নলিখিত কোনটা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে প্রবাহিত চৌম্বক এই চালক বল হিসেবে কাজ করে না? ইলেকট্রিক মোটর এখানে কাজ করে, ইলেকট্রিক ফ্যান এখানে কাজ করে, ইলেকট্রিক জেনারেটর কাজ করে, ইলেকট্রিক যেটি হিটারের ক্ষেত্রে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে না। যেটি হিটারের ক্ষেত্রে তাপীয় যে ঠিক আছে ওই জুলস ল কাজ করে, ওকে। এখানে কোনো ওই এর কাজ করে না, যেটা চৌম্বক ক্ষেত্রে ব্যাপার স্যাপার কাজ করে না, ঠিক আছে। এটা এলপিতে এসেছিল 25/11/2024। তারপরে কোশ্চেনে চলে যাই 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট ক্যান বি ফর্মড বাই এ কয়েল অফ মেনি সার্কুলার টার্ন বি ইনসুলেটেড কপার ওয়্যার র্যাপড ক্লোজলি ইন দ্য শেপ অফ দ্য সিলিন্ডার। একটা সিলিন্ডারের আকারে ঘনভাবে মোড়া বৃত্তাকার কুণ্ডলী যেটা থাকে, অ্যাকচুয়ালি মোমযুক্ত নয়, এটা বৃত্তাকার কুণ্ডলী থাকে যেটা কয়েল দিয়ে তৈরি হয়, তাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েডই অ্যাকচুয়ালি হয় সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে। কোশ্চেনটা এসেছিল এলপিতে এসেছে 29/11/2024। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, 10 নম্বর বলা হচ্ছে। 10 নম্বরে কি, কনসিডার এ লং কারেন্ট ক্যারিং সলিনয়েড। একটা কারেন্ট ক্যারিং সলিনয়েড নেওয়া হলো, যেখানে বলা হচ্ছে রাহুল বলে একজন, সে প্লটস করছে ম্যাগনেটিক ফিল্ড লাইন অফ দ্য লং কারেন্ট ক্যারিং সলিনয়েড, দেন ইট অ্যাপিয়ার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? একটা দীর্ঘ প্রবাহ বহনকারী সলিনয়েড বিবেচনা করো, যেখানে রাহুল একটা দীর্ঘ বহনকারী সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রগুলো আঁকে, সেটাকে দেখা যায়। এর ক্ষেত্রে সব জায়গায় ইউনিফর্ম, সুষম এর চৌম্বক ক্ষেত্র সব জায়গায় ইউনিফর্ম, যেটা আমরা একটু আগে টেক্সটে পড়েছিলাম। এলপি 28/11/2024। এবং টেকনিশিয়ানে কিছু কোশ্চেনগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি অনেক কটা কোশ্চেন আছে, যেগুলো আমরা পরের যখন এই চ্যাপ্টারে কোশ্চেন করাবো তখন দেখাবো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা আমি বেশি লং করতে চাই না, আমি সমস্ত ভিডিও চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে রাখার, তো যাতে পড়তে সুবিধা হয়, রিভিশন দিতেও সুবিধা হয়। বেশি লং করে ভিডিও করে লাভ নেই। যাই হোক, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকো এবং কমেন্টের মাধ্যমে জানাও কেমন ভিডিও হয়েছে। আমরা এর পরের ক্লাস থেকে আমরা আবার ক্লাস 10-এর বায়োলজিতে এন্ট্রি করব। মোটামুটি আমাদের যে ঠিক আছে ফিজিক্সের 2টো চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেল। এরপরে আমরা ক্লাস 10-এর বায়োলজিতে মানে আগে এন্ট্রি করব, পরে কালকের থেকেই। সেখানে আমরা মোটামুটি বায়োলজিটা আগে শেষ করব, দেন তারপরে আমরা ক্লাস 10-এর কেমিস্ট্রি ধরবো, ওকে। তাহলে ভিডিও আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।